নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। এবারে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস অফিস ঘেরাও, এবিভিপির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুষ্পতুল দাহ। কাছাড় ক্যান্সার হাসপাতালের ড্রেন ও রাস্তা নির্মাণের শিলান্যাস বিধায়ক দীপায়নের। কাঁঠাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত 4 লেনের রাস্তা নির্মাণের দাবি স্থানীয়দের। কলকাতার আরজিকর মেডিকেলের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের ন্যায় বিচার ও শিলচর মেডিকেল নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের ধর্ণা অব্যাহত। শিলচরে বিভাগীয় পর্যালোচনা বৈঠকে অংশ নিলেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শনিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা কর্মীরা কলকাতার আরজিকর মহিলা চিকিৎসক হত্যার প্রতিবাদ জানিয়ে শিলচরের তৃণমূল কংগ্রেস কার্যালয় ঘেরাও করেন। সেই সঙ্গে প্রায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান তারা। এদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের দলীয় পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে এসে তাদের বাধা দেওয়ার চেষ্টা চালায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুষ্পতুল জ্বালানোর চেষ্টা করলে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি হয় এবং পুষ্পতুল জ্বালানোর আগেই তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশ। শেষে মহিলা ছাত্রীরা ঘেরাও করে পুলিশের সম্মুখে মমতা ব্যানার্জির বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর থেকে আমরা এক প্রতিবাদী কর্মসূচি আমরা এখানে আয়োজিত করেছি। শিলচর প্রেমতলা থেকে তৃণমূল কংগ্রেস অফিস পর্যন্ত আমরা এখানে আসার পর তৃণমূল কংগ্রেসের আশ্চর্য আমরা দেখে যে তৃণমূল কংগ্রেসের নিজের মা বোন যে আরজিকর কলেজে যেভাবে নির্মমভাবে হত্যা এবং মারধর এবং এখানের মধ্যে গ্যাং রেপ হয়েছে তারই প্রতিবাদে আমরা এখানে আন্দোলনে এসেছি। কিন্তু আজকে আমরা দেখে আশ্চর্য যে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা এখানে আমাদেরকে আটকে দিয়েছে। এইরকম অপদার্থ, এইরকম নিকৃষ্ট মানসিকতার তৃণমূল কংগ্রেসের মানুষেরা কার্যকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছে। আজকের দিনে ওরা আমাদের সাথে এসে আন্দোলনে যুক্ত হতে ছিল, কিন্তু ওরা আজকের দিনে এখানে নেই। ওরা এখানে বাইরের থেকে দেখে আমাদেরকে আটকিয়েছে এবং পুলিশ প্রশাসন দিয়ে আটকিয়েছে। আমরা ধিক্কার এবং নিন্দা জানাই। আজকের দিনে মমতা ব্যানার্জি নিজের পদ থেকে পদত্যাগ করুক, তাই আমরা আশা করি। মুখ্যমন্ত্রীর নগর পথিপথ নির্মাণ প্রকল্পের আওতায় 2023-24 অর্থ বছরে বরাদ্দকৃত অর্থে শনিবার শিলচরের ক্যান্সার হাসপাতাল রাস্তায় কাজের শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 2,95,00,000 টাকা ব্যয়ে কাছাড় ক্যান্সার হাসপাতালের ড্রেন ও রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস করা হয়। এদিন আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, রাস্তায় পিচ বসালে রোগীদের আসা যাওয়া সহজ হয়ে ওঠার পাশাপাশি যে কোনো ধরনের বাহন হাসপাতাল চত্বরে প্রবেশ করতে পারবে। এদিন সভায় স্থানীয়রা মেহেরপুর এলাকার যানজট সমস্যার সমাধান সহ কাঁঠাল পয়েন্ট থেকে শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত 4 লেনের রাস্তা নির্মাণের দাবি বিধায়কের কাছে তুলে ধরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। যারা দেশকে স্বাধীনতার পরবর্তীকাল থেকে শাসন করে গেছে, বিশেষ করে কংগ্রেস সরকার, এই কংগ্রেস সরকার এই আবার আমি রিপিট করতে চাই মেহেরপুর থেকে যে মেডিকেল পর্যন্ত ট্রেনের প্রপার ড্রেনেজের ব্যবস্থার কথা কোনোদিন চিন্তা করি, যার জন্য এজিটেশন হচ্ছে। এই এজিটেশনকে আমি আশীর্বাদ হিসাবে দিচ্ছি। সেটা মানুষের দাবি, গণদাবি, সেটা আমাদেরকে করতে হবে। কিন্তু
আমাদের সরকার আসার পর আমরা দায়িত্ব নিয়ে প্রত্যেক রাস্তার সাইডে ড্রেন সেগুলো আগে আমরা হাত দিয়েছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে মুখ্যমন্ত্রীর উন্নত পথিপথ নির্মাণ আচরণের মাধ্যমে আমরা প্রপোজাল দিয়েছি দুটো রাস্তা, বিশেষ করে একটি রাস্তা তারাপুর ওভারব্রিজ থেকে শুরু করে রেলওয়ে গেট পর্যন্ত, আর আরেকটি রাস্তা হলো রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু থেকে শুরু করে আমাদের শিলচর মেডিকেল কলেজ পর্যন্ত। কলকাতার আরজিকর মেডিকেলের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের ন্যায় বিচার ও শিলচর মেডিকেলের নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন অব্যাহত। শনিবার শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকেরা প্লেকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে হাসপাতাল চত্বরকে কাঁপিয়ে তোলেন। চিকিৎসকরা জানান, দিনরাত সেবা করে তাদের জনগণের প্রাণ বাঁচিয়ে আনলেও বর্তমানে তাদের সুরক্ষার প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। আরজিকরের সাথে দাঁড়াচ্ছি। আরজিকরে যেটা হয়েছে খুবই একটা ঘৃণ্যতম ইনসিডেন্ট। আমরা এটার জন্য একদমই সহ্য করব না। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে অলরেডি বলে দিয়েছে যে ডক্টররা স্ট্রাইকে যাবে, ওপিডি বন্ধ করে দেওয়া হয়েছে, নন ইমার্জেন্সি সার্ভিসেস সব বন্ধ করে দেওয়া হয়েছে। আর আমরা এটার সাথে দাঁড়াচ্ছি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আমাদের সাথে আছে। এখন নতুন নিউজে এসেছে যে পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনও আমাদের সাথে আছে। এত সাপোর্টের সাথে আমরা চাই যে বিচার হোক, আর আমাদের পুরো হোপ আছে যে বিচার হবে। আমরা যতক্ষণ ন্যায় পাবো না আমরা এখানে দাঁড়িয়ে থাকবো, আমরা স্ট্রাইক করব। যতদিন ন্যায় পাচ্ছি না আমরা একদম লড়বো না। আর আমরা চাই যে পুরো ইন্ডিয়া আমাদের সাথে সাপোর্টে দাঁড়াক, বিকজ যেটা হয়েছে এটা খুবই একটা বহুত হিনিয়াস একটা ইনসিডেন্ট হয়েছে। অ্যান্ড এটার আগেনস্টে যদি কিছু না হয়, ইট উইল বিকাম আ ট্রেন্ড। ইন্ডিয়ান ক্রিমিনালস নিড টু গেট দ্য পানিশমেন্ট দে ডিজার্ভ। এটার জন্য গভর্নমেন্টের রিয়েলাইজ করতে লাগবে এটা কত সিরিয়াস একটা ইস্যু, অ্যান্ড উই নিড টু ডু সামথিং অ্যাবাউট ইট। ডাক্তাররার উপরে ক্রাইম হচ্ছে, বলা হয় যে ডাক্তাররা হাত উঠাবে না, আমরা হাত উঠাবো না, কিন্তু আমরা হাত না উঠিয়েই প্রোটেস্ট করব। আর আমরা কন্টিনিউয়াসলি প্রোটেস্ট করতে থাকবো যতক্ষণ আমরা ন্যায় পাচ্ছি না। শনিবার 5 দিনের বরাক সফরে এলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত এবং খাদ্য সরবরাহ বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এদিন তিনি শিলচরের কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের সঙ্গে খাদ্য ও সরবরাহ বিভাগের এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। এই সভায় বিধায়ক মিহির কান্তি সোম, কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তীর সঙ্গে জেলা আয়ুক্ত ও বিভাগীয় অফিসার উপস্থিত ছিলেন। আমি 5 দিনের সফরে এসেছি বরাকভেলিতে। আজকে আমি ফার্স্ট প্রোগ্রাম করলাম আমাদের ডিসি অফিসে। আর আমাদের যা ডিপার্টমেন্ট, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ এবং ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই বিভাগ এবং ASLM, এগুলো ডিপার্টমেন্টকে নিয়ে আমি রিভিউ করলাম। এই জায়গায় পারফরমেন্সটা খুব ভালো পারফরমেন্স। প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা দেখেছি সারা আসামে আমাদের 20 লক্ষ ঘরের ভিতরে আমরা 19 লক্ষ ঘরের আমরা কাজ করেছি, সম্পূর্ণ করেছি। 1 লক্ষ কাজ চলছে এখন। আর এই জায়গায় 94% কাজ হয়েছে। বাকি যেটুকু কাম রয়েছে আমাদের আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে হয়ে যাবে। পারফরমেন্স কাছাড় জেলার খুবই ভালো। আচ্ছা স্যার, মানে দ্রব্যমূল্য বৃদ্ধি, বিশেষ করে স্যার শাকসবজির দাম প্রচণ্ড বেশি হয়েছে, সরকার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, কি বলবেন স্যার? ডাইরেক্টলি শাকসবজির উপরে নিয়ন্ত্রণটা সরকার থাকে না, তবে আমরা উদ্বিগ্ন যে শাকসবজির উপরে যা দাম বেড়েছে। যদি অ্যাকচুয়াল কথাটা হলো কি যে এটা সোর্স, যে জায়গায় প্রোডাকশন, এবারে প্রোডাকশনটা খুব অনেক কমতি, যার জন্যে আমাদের যেগুলো ব্যবসায় রয়েছে, যে সবজি মান্ডি যেগুলো রয়েছে, ওনাদের কেনার সময় যদি দাম বেশি পড়ে তার জন্য কিছু দাম হচ্ছে। টাস্ক ফোর্স নামানো হচ্ছে না স্যার, টাস্ক ফোর্স বাজারে নামানো হচ্ছে না। টাস্ক ফোর্স তো আমাদের রয়েছে, আমাদের ডিসিকে আমাদের একটু দিয়েছি টাস্ক ফোর্সের জন্য। কিন্তু একটা মনে হলো কি যে ওনারা যেগুলো পাইকারি আছে, যেগুলো রিটেলাররা যা বিক্রি করে, ওনাদের আবার ওয়েস্টেজও থাকে। আর বাজার থেকে যেটা কিনে টাস্ক ফোর্স করলে অ্যাকচুয়ালি আমরা যেগুলো যে পাইকারি মান্ডি, ওই মান্ডিতে টাস্ক ফোর্স পাঠাতে লাগে। পঞ্চায়েত নির্বাচন কবে হওয়ার সম্ভাবনা? ডিসেম্বরে 15 ডিসেম্বরের ভিতরে হবে। স্যার, পুরানো বিজেপি নতুন বিজেপি দ্বন্দ্ব মিটেছে? আমি প্রেস কনফারেন্স করবো 21 তারিখ এই জায়গায়। হ্যাঁ,
আরজিকর মেডিকেলের মহিলা চিকিৎসকের হত্যার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা যৌথভাবে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে একজোট হয়ে মোমবাতি হাতে নিয়ে প্রতিবাদ জানায় এবং ঘটনার জড়িতদের তদন্তক্রমে উপযুক্ত শাস্তি ও মৃত মহিলা চিকিৎসককে ন্যায় বিচারের দাবি জানায়। We want justice! 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 Justice! আমাদের শুধু জাস্টিস লাগে না, আমাদের সেফটিও লাগে। নট জাস্ট ফর ডক্টরস, শুধু ডক্টরসের জন্য নয়, সব নারী, সব হিউম্যান, ইনক্লুডিং এভরি ম্যান যাদের উপর অত্যাচার হচ্ছে। বাট এই কেসটা নারীদের উপর, ইটস অ্যাবাউট উইমেন নাও। প্রতিটি নির্ভয়া, প্রতিটি মৌমিতা, যাদের সঙ্গে যা হচ্ছে, অনেকের তো নামই নেওয়া হচ্ছে না, অনেকের কথা, অনেকের আওয়াজ তো পৌঁছাচ্ছেই না। তো উই ওয়ান্ট জাস্টিস ফর এভরিওয়ান। এই যে আমরা এখানে দাঁড়িয়ে স্লোগান বলছি, এসব করছি, রাস্তাঘাটে তো দেখছি সবাই ব্যস্ত, সবাই নিজের কাজে। আমার সব থেকে বেশি দুঃখ লাগে যে সবাই নিজেদের বাড়িতে আরামসে, নিজেদের কমফোর্টেবল ঘরে কিরকম যে নিজের বিছানাতে নিজের বালিশে যে মাথা লেগে ঘুমোতে পারছে, আমার এটা নিয়েই সব থেকে বড় প্রশ্ন, কেন যে বেরিয়ে আসছে না সবাই। এবং আমরা চাই যে মেয়েদের জন্য ভালো করে সুরক্ষা হয়। ওরা বাইরে পড়তে যায়, ওরা বাইরে সব কিছু করছে, এখন মেয়েরা অনেক আগে এগিয়ে এসছে, তো ওদের যদি সেফটি না থাকে তাহলে কি হলো আর। এবং এই লটা যেটা হচ্ছে এখানে যেন ক্যাপিটাল পানিশমেন্ট হয়, এখানে এই না যে সাধারণ একটা হ্যাং টু ডেথ। আই ওয়ান্ট মোর দ্যান দ্যাট। আই থিঙ্ক শিলচর হাফলং মহাসড়কের বরখোলার ডলুতে টিপার গাড়ির ধাক্কায় গুরুতর আহত বরখোলা থানার সাব ইন্সপেক্টর টুঙ্কুল কুম্বাং। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক 11টা নাগাদ AS26C7845 নম্বরের টিপার গাড়ি বরখোলা থেকে শিলচর অভিমুখে যাওয়ার পথে বরখোলার ডলু বাজারে দাঁড়িয়ে থাকা বরখোলা থানার সাব ইন্সপেক্টর টুঙ্কুল কুম্বাংকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে পুলিশ কর্মী এবং স্থানীয়রা তাকে বরখোলা হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা গুরুতর থাকায় বরখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। রেলওয়ে হকারদের ভাগ্য ফেরাতে এবার হিমন্ত সরকারের উন্নয়নের গ্যারেন্টি ভবেশ কলিতার। ভারতের ইতিহাসে হত দরিদ্র মানুষের উন্নয়নে মোদী সরকারের কোনো তুলনা নেই, এ দাবি করেছেন সমাজকর্মী মুন্নি ছাত্রী। গতকাল গুয়াহাটির রঙ্গিয়ায় কমিউনিটি হলে অল আসাম হকার ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমস্ত আসাম থেকে প্রায় 10,000-এর ঊর্ধ্বে রেলওয়ে হকাররা দলে দলে যোগদান করেন। তার মধ্যে বরাকবেলি হকার ইউনিয়নের প্রায় 2 শতাধিকের ঊর্ধ্বে হকাররা যোগ দেন এই সভায়। भारत माता की बंदे बंदे। সকলকে নমস্কাৰ। আমাৰ আজি RMS কলনীৰ এই প্ৰেক্ষাগৃহত সদৌ অসম আমাৰ যি মোবাইল বুলি কয়, হকাৰ নে মোবাইল, হকাৰ বলতে নে মোবাইল বলতে, মোবাইলটো যেনেকৈ ঘূৰি থাকে হকাৰবিলাকো ঘূৰি থাকে, কিন্তু মোবাইলৰ ৰিচাৰ্জ থাকে নাথাকে। হকাৰৰ ৰিচাৰ্জটো নোহোৱা কৰি দিছিলে ৰেলৱে, আৰু সেই ৰিচাৰ্জটো আমি কৰাই দিব লাগিব, আৰু সেইকাৰণে এইখন एसोसिएशन की तरफ से और से कौन जाएगा मेरा साथ, सबको मिला के और रेलवे एक
ऑफिसर रहते हैं वहाँ पे, उसको एसपी बोलते हैं, आरपीएफ एसपी। और जीआरपी जितना एसपी है सबको बुला रहा हूँ, एक रिव्यू मीटिंग होगा, वो लोग भाई साहब लोग बोलेगा क्या क्या आप लोग का प्रॉब्लम दिया, क्या क्या तवसार किया, मालूम है ना। तो इसके लिए एक सुझाना है, एक रिजॉल्व करने के लिए ये बैठक हुआ है ना, है कि नहीं। इसको खत्म करना है कि नहीं। आप लोग का बिजनेस चलते रहिए बस। পুলিশের মধ্যস্থতায় দুপক্ষের আপোষ মীমাংসা হওয়ার পরও একটি দুষ্টচক্র ঘটনাকে পুনর্জীবিত করে তুলতে সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে যাচ্ছে। এই দুষ্টচক্রটি আপোষ মীমাংসা হওয়ার পর একটি ভিডিও এডিট করে সামাজিক মাধ্যমে পোস্ট করার সাথে সাথে আমার বিরুদ্ধে মীমাংসা হওয়ার ঘটনা নিয়ে থানায় মামলা দায়ের করে এক সাংবাদিক সম্মেলন একথা জানিয়েছেন লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ী অশোক রায়। আমি অশোক রায়, শ্মশান রোড ত্রিদেব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। একটা সামান্য আমার দোকানে চুরি হয়েছিল, ওই চুরি সংক্রান্ত বিষয় নিয়ে লক্ষ্মীপুরে দুই জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক একটা ভাব এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা কিছু দুষ্কৃতী মনোভাবের লক্ষ্মীপুরের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টে, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে। তো আমি আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে একটু স্পষ্টীকরণ দিতে চাই। আজ গত 8 আগস্টে বৃহস্পতিবার একটা ছেলে আমার দোকানে চুরি করেছিল। সেই চুরি হাতে নাতে ধরা পড়ার পর আমরা তাকে লোকাল থানায় যোগাযোগ করার পর আমরা তাকে, যাতে পাবলিক, ওই দিন যেহেতু বাজারবার, লক্ষ্মীপুর বাজারবার, অনেক গ্যাদারিং হয় লক্ষ্মীপুর বাজারে, তো অনেক পাবলিক, 4 থেকে 500 পাবলিক আমার দোকানে জড়ো হয়েছিল। তাই আমি লোকাল পুলিশকে জানিয়ে যাতে ছেলেটার কোনো ক্ষতি না হয় তাকে আমি খুঁটির সাথে হালকাভাবে বেঁধে রাখি যাতে পুলিশ আসার সময় আসেও। কিন্তু তারপরের দিন জানতে পারি যে কে বা কাহারা আমার নামে ওই এজাহার আবার দায়ের করেছে, যে ওই মামলা আপনার ওই মারামারি সংক্রান্ত একটা মামলা দায়ের করেছে। আমি আবার পাল্টা মামলা করি। পাল্টা মামলা করার পর তো আমার সংবাদ মাধ্যমের মাধ্যমে লক্ষ্মীপুর প্রশাসন এবং ওনার উপর পুরো আস্থা আছে যে পুরো তদন্ত করে সঠিক ব্যবস্থা উনি গ্রহণ করবেন, এবং যে এডিট করা ভিডিও ওরা ভাইরাল করেছে ফেসবুক, সোশ্যাল, ইউটিউব, হোয়াটসঅ্যাপে, সেটার সঠিক তদন্ত হোক এবং যে দোষী থাকবে সেই দোষীকে অবশ্যই সাজা দেওয়া হোক। দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার তারাপুর অসমিয়া বস্তির রয়্যাল কনভেন্ট স্কুলে বার্ষিক সায়েন্স, আর্টস অ্যান্ড ক্রাফট এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীরা শৈক্ষিক বিকাশ ও বাস্তবমুখী করার উদ্দেশ্যে এই প্রদর্শনীর উদ্যোগ। পড়ুয়াদের তৈরি বিভিন্ন মডেল, চিত্রকর্ম, মডার্ন ইন্ডিয়া, পরিবেশ সচেতনতা, পুরাণ কথা ইত্যাদি এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। এদিন প্রদর্শনীতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিলচর এনআইটির অধ্যাপক রাজীব দে ও আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম দত্ত। আমরা প্রতি বছরই আমাদের স্কুল শুরু আছে 2017-এ, এবং 2017 থেকে আজকে অবধি 2024 আমরা প্রতিটা বছর এক্সিবিশন করি সায়েন্স এবং আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে, এবং তাতে আমরা দেখলাম বাচ্চারা অনেক এগিয়ে গেছে। আর আমরা যখন স্কুল খুলেছি স্কুল, তখন স্কুলে ছিল আমাদের 100 স্টুডেন্টস, আর আজকের ডেটে আমাদের এখন নিয়ার অ্যাবাউট 270 এরকম স্টুডেন্ট হয়ে গেছে। তো প্রতি বছরই আমরা বাচ্চাদেরকে যা শিখাই, যা করি, তার থেকে আমরা দেখলাম যে মানে বাচ্চাগুলো অনেক এগিয়ে গেছে, এবং থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যালে যখনই আমরা প্রোগ্রামগুলো করাই তার অনেক ভালো ফলাফলও আমরা পেয়েছি। বঙ্গীয় সঙ্গীত কলাকেন্দ্রের উদ্যোগে শিলচরে আয়োজিত হল সমাবর্তন অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা। রাধা মাধব কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে কলাকেন্দ্রের বিভিন্ন শাখার বিভিন্ন বিভাগের কৃতি ছাত্রছাত্রী সহ উপত্যকার কৃতি ব্যক্তিদের সম্মান জানানো হয়। এ উপলক্ষে কলাকেন্দ্রের কলকাতার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অত্যন্ত প্রাচীন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে, রবীন্দ্রনাথ ঠাকুর চলে যাবার পরে অবনীন্দ্রনাথ ঠাকুর চলে আসেন
কেদুয়ার যে বাড়িতে, সেই বাড়িতেই আমাদের, সেই বাড়িটা এখনো আছে কলকাতার বুকে, সেই বাড়িতেই আমাদের বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্রের প্রতিষ্ঠা। বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্রের প্রতিষ্ঠা করেন মেনকা ঠাকুর, এবং মেনকা ঠাকুরের হাত ধরেই বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্র আজ প্রতিষ্ঠিত হয়েছে। এবং তারপরে পরবর্তী সময়ে স্বর্গীয় সমীর মিত্র, স্বর্গীয় অনিল দাস তারা ছিলেন। এখনো আমাদের মধ্যে রয়েছেন মাননীয় শ্রী রবীন হালদার মহাশয়, যার 95 বছর বয়স, তিনি মাথার উপরে রয়েছেন। আমরা বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্রের যে সাংস্কৃতিক পরিমণ্ডল, এখানে আজকে বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্রের প্রায় 100 জনের উপরে আসবার কথা, যারা এসেছেনও অনেকজনই, যারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং এসে তারা আমাদের সমৃদ্ধ করছেন। কেননা এখানে যারা যারা উপস্থিত আছেন তারা সকলেই শিল্পী। আমার যেটা মনে হয়, তারা কেউ গান করেন, কেউ নাচ করেন, কেউ কবিতা বলেন, কেউ ছবি আঁকেন, কেউ যোগব্যায়াম করেন, কিন্তু প্রত্যেকেই আমরা একটা প্ল্যাটফর্মে আছি অন্তত, যে প্রত্যেকে আমরা একজন শিল্পী আর একজন শিল্পীর সঙ্গে কথা বলছি। যেটা বিষয় যে বঙ্গীয় সঙ্গীত কলা কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত, সেই গুণী ব্যক্তিবর্গকে সম্মান জানানো, গুণীজন সম্মাননা করা, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সাংস্কৃতিক আদান প্রদান এবং একটি সমাবর্তন। কালাইন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। গতকাল বিকেলে কালাইন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি স্বদেশ দাস এবং সম্পাদক দ্বিজেশ দাসের সাথে এক আলোচনায় মিলিত হন এবং এই অঞ্চলের খেলাধুলার মান উন্নয়নে উভয়ের মধ্যে দীর্ঘ সময় আলোচনা হয়। সেই সঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতি বিশেষ করে কালাইন অঞ্চলের মহিলা ফুটবলারের বিষয়ে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন। তাছাড়া খেলোয়াড়দের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মহিলা ফুটবলের ক্ষেত্রে সমস্ত বরাকগুলি নয়, সমস্ত আসামে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে মহিলাদেরকে কীভাবে মেইন স্ট্রিমে আনা যায়। ফুটবল খেলা হোক, অর্থাৎ একদিকে যেভাবে মহিলা সবলীকরণ, কিন্তু সবলীকরণ আমি মনে করি যে মহিলাদেরকে খেলাধুলা প্রত্যেকটা ক্ষেত্রে মহিলাদেরকে এগিয়ে নিতে হবে। তাই বিশেষ করে সবাই ওনাকে সাহায্য করছে। বিধায়ক হিসাবে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, আসামের একজন বিধায়ক হিসাবে উনি অনেকের কাছে বলছেন আমাকে এই জিনিসটা দিন, এই জিনিসটা দিন, প্রত্যেকেই সাহায্য করছে। কারণ ইউনিক জিনিসটা, আজকে ছেলে একটা ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, সেটা স্বাভাবিক, সেটা হয়ে থাকে, কিন্তু একটা মেয়ের দল এখানে করা, কালাইন ফুটবল ক্লাব, এই ধরনের মেয়েদেরকে একত্রিত সংঘবদ্ধ করে কি কঠিন পরিস্থিতি, তার মধ্যেখানে মেয়েদেরকে এক করে 2-3টা এরকম টিম গঠন করা, সেটা চারটাখানা কথা নয়। তো আমি আমার ধন্যবাদটুকু আপনাকে জ্ঞাপন করলাম। এবং সামনের দিনে আরও কীভাবে স্বদেশবাবুকে আমরা কীভাবে সাহায্য করতে পারি, এবং স্বদেশবাবুকে সাহায্য করা মানে কি এই মেয়েদেরকে সাহায্য করা, অর্থাৎ এই মেয়েদেরকে কীভাবে সাহায্য করতে পারি, সামনের দিন নিশ্চয়ই সবাই আমরা সাহায্য করব। এবং যেভাবে আসামের বুকে উনি যেভাবে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, সামনের দিন যাতে ভারতবর্ষের বুকে যাতে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, তার জন্য যে ধরনের সহযোগিতা দরকার আমরা আমাদের সহযোগিতা চালিয়ে যাব। ইনার হুইল ক্লাব অফ শিলচর সাহেলি এবং ইনার হুইল ক্লাব অফ জিরিবাম ও জিরিঘাটের আজ 4th ইনস্টলেশন সেরেমনি সম্পন্ন হয়েছে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর রটারি ক্লাবের সভানেত্রী রটারিয়ান সুরমিতা পোদ্দার এবং সম্মানিত অতিথি রটারিয়ান ডক্টর অমিত কালোয়ার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রটারিয়ান শিবানীনাথ। এবারে আজকে খেলার খবর। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামের তুলসীদাস বণিক কনফারেন্স হলে মৃদুল হর মেমোরিয়াল প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সচিব বিকাশ দাস বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। নমস্কার, আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সচিব হিসেবে বলছি। আমার নাম বিকাশ দাস। আমরা আগামীকাল থেকে মৃদুল হর মেমোরিয়াল প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট আগামীকাল অর্থাৎ 18 আগস্ট থেকে আরম্ভ হচ্ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। এর মধ্যে 6টি দল জয়েন করেছে। 6টি দলের মধ্যে হয়েছে ইন্ডিয়া ক্লাব টাউন ক্লাব, তারাপুর এসি, শিলচর ফুটবল একাডেমি, ইটকলা স্পোর্টিং, অরুণাচল এসএস। 18 তারিখ খেলবে
তারাপুর ভার্সেস শিলচর ফুটবল একাডেমি। এই দুই দলের মধ্যে 18তে যে খেলাটি যে জিতবে এর মধ্যে থেকে ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে গিয়ে অরুণাচলের সঙ্গে 20 তারিখে 20/8 এবং 19 তারিখ ইন্ডিয়া ক্লাব ভার্সেস ইটকলার মধ্যে যে খেলাটি হবে সেই 19 তারিখ খেলাটি ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে টাউন ক্লাবের সাথে 21 তারিখে এবং ফাইনালটি আমরা নির্দিষ্ট ডেট দিয়ে রেখেছি 23 আগস্ট। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।